প্রশ্নটা আছে, আপনি জানেন না উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন আমি সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে প্রশ্নটা শিখাই দেন, প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না নম্বর আপনি ইসলাম নিয়ে কথা বললো, জামাত ইসলামের না, না, সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললো সমস্যা। আমি তো বলি না ইসলামের সমস্যা, আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি। কারণ আপনি দলটার মধ্যে যেমন আফিন্দি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে উনার ইসলামিক রাজনীতি করে। জামায়াতে ইসলামী কে বলছে? আফিন্দি সাহেব বলছেন। বিএনপি আফিন্দি সাহেব বলছে, এটি তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপিকে আমি চিনি এবং জানি। রাইট। আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহ মনে মনে আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম শাসন করছি। আচ্ছা মাওলানা আফিন্দি একটা মিনিট সময় দেন, মেজর রঞ্জন শেষ করুন, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মাওলানা আফিন্দি, ধর্মীয় মূল্যবোধে ইসলামী মাওলানা আফিন্দি, আমার মনে হয় যে আমরা সবাই কথা বললে আমরা শুনতে পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। সেখানে আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যান না। মানে প্রশ্নে 0 দিব, উত্তরটা বিতর্কে নিব না, তাই তো? আমি বলছি মওদুদিবাদ আমার মধ্যে নাই। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মওদুদিবাদে মওদুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। তারপরে আপনি বলছেন আমি মওদুদিবাদে ফিরে যাব কিনা? না আপনারা তো আমরা মেজর রঞ্জন আমাদের কি সমস্যা আমি একটু বলি। এইবার একটু জনাব আফিন্দিকে একটু কথা বলতে দেন। আমি খালি সমস্যাটা বলি আফিন্দি সাহেব, আমি খালি আমার সমস্যাটা বলি। রঞ্জন ভাই আমাকে একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন, সেই কথাটা আমি আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আর আপনার কথা কি আমি নিব? 2 মিনিট পরে আবার শুনবো যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই কথাটার জন্য তো গঠনতন্ত্র দিয়েছে। আমার মনে যে এইটা ফ্যান্টাস্টিক যুক্তি জনাব আফিন্দি আপনি বলতে চাইছিলেন। মাওলানা আফিন্দি উনি পরিষ্কার করছেন যে জামায়াতের অফিশিয়াল বক্তব্য হচ্ছে উনাদের গঠনতন্ত্র। তো আপনার তো আর অন্য কিছু দেখে শঙ্কিত হওয়ার দরকার নাই, এবং মাঠের রাজনীতি তো গত 15 বছর ধরে একবারের জন্য কোনো কিছু উদ্ধৃত হয় না ভাই, আমার কাছে আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার কাছে এই ফর্মুলা অ্যাকসেপ্টেড নয়। গঠনতন্ত্র সংবিধান এটা আমার দলিল নয়। যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তার লেখা, তার বক্তব্য, তার আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি, তার কনসেপ্ট, এগুলো আমি একটা প্রশ্ন করি মাওলানা আফিন্দি, আমি একটা প্রশ্ন করি। এখনকার বিএনপি কি জনাব জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি সম্ভব? আপনি দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ভাসানী সাহেবও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, আবার সেই আওয়ামী লীগকে বিলুপ্তও করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি কি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর অনুসারী বলবেন, যে প্রবর্তকের অনুসরণ করা বলবেন, তার আদর্শ নিয়ে আগায় থাকা বলবেন? আপনি আমাকে আমার দলের ব্যাপারে প্রশ্ন করবেন, আমার দল সম্পর্কে প্রশ্ন করবেন, আমি সেটার জবাব দেব। বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি কেন জবাব দেব? তবে না, আচ্ছা বিএনপি সম্পর্কে প্রশ্ন করতে, কিন্তু প্রবর্তক দিয়ে আমি উদাহরণ দিলাম যে প্রবর্তক দিয়ে কি আপনি দলরে চিনবেন না প্র্যাকটিস দিয়ে চিনবেন? আমি মনে করছি তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে যে বক্তব্য দিয়েছেন যে বিশাল জনসমুদ্রে, সেই বক্তব্য প্রমাণ করে যে ধর্মীয় মূল্যবোধের ছাপ সেই বক্তব্যে আছে। এবং তিনি একটা পর্যায়ে পরিষ্কার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলে দেশ গড়ব ইনশাআল্লাহ। আপনার মনে থাকবে মাওলানা আফিন্দি, আপনার মনে থাকবে মাওলানা আফিন্দি যখন ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার প্রতি বক্তব্যে এই কথা বলতেন, স্বাধীনতার আদর্শে, ইসলামের আদর্শে, কোরআন সুন্নাহ দিয়ে তিনি দেশ চালাবেন। কিন্তু আমরা কিন্তু এটা প্রকৃত প্রস্তাবে দেখি নাই। আমি জনাব তারেক সাহেবকে সন্দেহ করতেছি না, আমার প্রশ্নটা সরল। প্রশ্নটা হচ্ছে প্রবর্তক দিয়ে আপনি দল চিনবেন নাকি চর্চা দিয়া? না, আমি গোড়া ফাউন্ডেশন। আপনি কি বলেন, আপনি ফাউন্ডেশনকে বেশি গুরুত্ব দিবেন না বিল্ডিং এর চাকচিক্যকে বেশি গুরুত্ব দিবেন? আমি ফাউন্ডেশনও গুরুত্ব দিব, উপরে যে ঢালাই
এবং বিল্ডিংটা যেই রং নিয়ে দাঁড়ায় আছে সেটাকেও গুরুত্ব দিব। আমি শিকড়কে গুরুত্ব দিলে আমি কাণ্ডের গুরুত্ব দিতে পারবো না, তখন আমাকে বলা হবে কাণ্ড জ্ঞানহীন। না না, আপনাকে তখন কাণ্ডজ্ঞানহীন বলা হলেও আপনি ফাউন্ডেশন বড় রেখে, ফাউন্ডেশনকে দুর্বল রেখে আপনি স্ট্রাকচার উঠাবেন কি করে ভাই? ফাউন্ডেশন তো আগে। ওকে খালেদ ভাই, আচ্ছা, আপনি যদি এই ব্যাপারে আপনার বক্তব্য শেষ করেন, কারণ অনেকে মানে প্রশ্ন এরকম করতেছেন, খালেদ মুহিউদ্দিন সাহেব আসলে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করার জন্য একজন আলেমের সাথে ইসলামিক ব্যাপারে অজ্ঞ একজন ব্যক্তিকে বসাইছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে জনাব আফেদি, আপনি এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন যে আপনি আলেম, সেটা আমরা মানে আমি মেনে নিয়ে এটা বলতেছি যে এই ব্যাপারগুলি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও তো নিশ্চয়ই আসলে বোঝার দরকার আছে, মানে না বুঝলে মানে আমরা কেমনে এটাতে অংশগ্রহণ করব। কিন্তু আমার আপনার কাছে আমার যেটা আমি মনে করি, আপনার কাছে যে আমি মনে করি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সকলের থাকা উচিত। ওকে, হ্যাঁ, সেটা ইসলামের মধ্যে যতগুলো দিক আছে, যে সেটা আমিও মনে করি, সমস্ত দিক সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। সেটা আকীদার প্রশ্নে হোক, সেটা ইসলাম ধর্মের বিধিবিধান সংক্রান্ত হোক, সেটা ইসলাম ধর্মের আরো কোনো অন্য সাইট নিয়ে হোক, ব্যবহার আচার অনুষ্ঠান কেন্দ্রিক হোক, সর্বক্ষেত্রে আমি মনে করি একটা পরিপূর্ণ ধারণা থাকা উচিত। এই যে একটা সহজ সব জায়গায় ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের লেভেল ব্যবহার করে বলা, আবার বলা যে না আমরা কারো প্রশ্নের জবাবে এটা স্পষ্ট বলে দেওয়া, আমরা কবে বলেছি যে আমরা ক্ষমতায় গেলে ইসলামে শরিয়া বাস্তবায়ন করব, শরিয়া আইন বাস্তবায়ন করব? এই যে দুই রকম, এই যে দ্বিচারিতা, আমি মনে করি এগুলো ইসলামে দ্বিচারিতা থেকে বাইরে হয়ে আসতে বলতেছেন জসিমউদ্দিন নামে একজন দর্শক। আমি জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাচ্ছি, আমি প্রশ্নটা করে রাখি মাওলানা আফেদি, আপনাকে একটু আমি প্রশ্ন করতে চাই, যেটা আপনি পরে জবাব দিবেন, যে বিএনপিও তার জোট দলের প্রার্থী মিলে প্রায় 100 খানেক প্রার্থী আপনাদের জোটের বিদ্রোহী প্রার্থী। আপনার আসনে বিএনপির একটি অংশ আপনার মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল। এই অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আপনি কিভাবে আশ্বস্ত করছেন এটা আপনার জন্য বা আপনাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ কিনা? এটা আপনি যেহেতু একদম ভোটের মাঠে আছেন, ভোটের মাঠ থেকে এই প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আমি একটু জনাব রঞ্জনের কাছে যাচ্ছি, একটু উত্তরটা নিব। নির্বাচনী প্রশ্ন, যে নির্বাচনী প্রশ্ন একটু করবো আপনার কাছে, যে আসতেছি আমরা একটু জনাব রঞ্জনের কাছে যাই। জনাব রঞ্জন, একজন দর্শক উনি প্রশ্ন করতেছেন যে খালেদ ভাই, আপনি জামাতের যে কোনো প্রশ্ন করলে জামাতের নেতাদেরকে নিয়ে এসে করবেন, মেজর আখতারুজ্জামানকে কেন করেন? তিনি তো মাত্র সংগঠনে এসেছেন, এখনো তো ভালো করে তিনি উত্তর দিতে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করি ভাই, আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনকে জামাতের নীতি নির্ধারণের জায়গা থেকে প্রশ্ন করতেছি না, তিনি এখনো নীতি নির্ধারক নন। আমি তার আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে বুঝতে চাইছি, এবং আমি দেখতে চাইছি যে কোন শর্তে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্ব জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনকে ফুল দিয়ে সাংবাদিক ডেকে তাকে বরণ করেছিল, এবং সেটার মধ্যে এটা কি আমি আমার জায়গায় একটু পরিষ্কার করলাম। জনাব রঞ্জন, আমি আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই, যে সেই প্রশ্নটা হইল যে আপনাকে একজন বিশ্লেষক হিসাবে, কারণ জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আপনি একজন নন, কিন্তু সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন। আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? মানে ইজ ইট অল রাইট? মানে আমাকে একজন ভারতীয় কূটনীতিবিদ বলল আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইলো, আমি তার সাথে গোপনে দেখা করলাম। কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি, দেখা করলাম, এটা আবার গোপন রাখলাম, এবং পরে রয়টার যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোম্যাট আপনার সঙ্গে দেখা করে গেছে, আপনি কি সেটা স্বীকার করেন কিনা? উনি যেহেতু মিথ্যা বলেন না, সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করছেন, আমাকে এটা গোপন রাখতে বলা ছিল। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? এখানে আমি ওই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন, উনি আলেম মানুষ, ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না, এত কিছু নাই, কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি, সত্য ইসলামটা কি, কি করলে আমার আকীদা ঈমান ঠিক থাকবে, এটা কিন্তু ওনাকে জানতে চাই। এখানে ওনার অনেকগুলো কথার মধ্যে আমার একটা কথা মনে হয়েছে, আমরা ছোট সময় চুটকি পড়তাম, একটা বাঘ হরিণ খাবে, হরিণকে বলছে আমি তোকে খাবো, তোর অপরাধ কি? তুই আমার পানি গুলা করছিস। বলে আমি তো তোমার নিচে আছি, আমি পানি গুলা করলাম, তুমি তোমার উপরে। তোর বাপে পানি গুলা করেছিল উপর থেকে।